স্টার্ট। গুড ইভিনিং, পঙ্কজ কাকর ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের আমি ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ যারা 2021 সালে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিতে বসছো তাদের জন্য প্রথম অধ্যায়ের উপর আমি কিছু প্রশ্ন উত্তর তৈরি করে তোমাদের দিচ্ছি। তোমরা প্রশ্ন উত্তরগুলো নাও, আর যদি মনে করো না আমি প্রশ্ন নেব, উত্তরটা অন্য বই থেকে করে নেবো বা তৈরি করবো, ঠিক আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, করে নেবে। আর আমি যে উত্তরগুলো তৈরি করেছি ম্যাক্সিমামটাই তোমার টেক্সট বইয়ের উপর বেস করে করেছি। আমি ছায়া প্রকাশনী বই ইউজ করেছি, তোমরা ওই বইটা ইউজ করে উত্তরগুলো বার করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তবু আমি প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি, একবার দেখবে ভালো করে। কারণ বইতে তো অনেকটাই আলোচনা, অনেকটাই কেউ লিখে শেষ করতে পারবে না, তাই আমি কিছু ছোট্ট করে উত্তরগুলো করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? উত্তর, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দেবে, কোলন দেবে, দিয়ে আন্ডারলাইন করবে। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা মার্জিন থেকে হাফ ইঞ্চি ছেড়ে স্টার্ট করবে। হার্টম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। একটু গ্যাপ দেবে, দিয়ে ফের মার্জিনে যাও, হাফ ইঞ্চি ছাড় দাও, দিয়ে লেখো কুইন্সি রাইটের মতে, আরেকবার বলছি, কুইন্সি রাইটের মতে অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠনগুলিকে নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে। আবার বলছি, কুইন্সকি রাইটের মতে অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠনগুলিকে নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে। হাফম্যানের মতে, এক লাইন ছেড়ে ফের মার্জিন যাবে, হাফ ইঞ্চি ছাড় দেবে। হাফম্যানের মতে বিশ্ব যেসব মূল এককে বিভক্ত তাদের বহির্বিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করতে সক্ষম উপাদানসমূহ ও কার্যাবলী নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। আবার বলছি, হফম্যানের মতে বিশ্ব যেসব মূল এককে বিভক্ত তাদের বহির্বিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করতে সক্ষম উপাদানসমূহ ও কার্যাবলী নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। ফের একটা লাইন ছাড় দিয়ে মার্জিনে যাও, হাফ ইঞ্চি ছাড় দাও, দিয়ে লেখো কে জে হলস্টির মতে সাধারণভাবে নিয়মিত প্রক্রিয়া অনুসারে পরস্পরের উপর ক্রিয়াশীল স্বাধীন রাজনৈতিক শর্তাবলীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলে। আবার বলছি, কেজি হলস্টিয়ের মতে সাধারণভাবে নিয়মিত প্রক্রিয়া অনুসারে পরস্পরের উপর ক্রিয়াশীল স্বাধীন রাজনৈতিক শর্তাবলীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলে। সুতরাং আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, স্বার্থ গোষ্ঠী, জনমত প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, বিশ্ব পরিবেশ প্রভৃতি মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। আরেকবার বলছি, সুতরাং আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, স্বার্থ গোষ্ঠী, জনমত প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, বিশ্ব পরিবেশ প্রভৃতির মতো প্রায়
প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আগের প্রশ্নের কিন্তু মান ছিল 3, আর তোমরা ওই মাধ্যমিক 9-10-এ 3 নম্বরে যে অল্প একটু উত্তর লিখেছো, নম্বর পেয়েছো, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ। অর্থাৎ শব্দ সংখ্যা কিন্তু একটু বেশি হবে, প্রায় 120টা মতন হবে। আর 5 নম্বরে এটা প্রায় 200-210 শব্দের মধ্যে রাখবে, বেশি করবে না। বেশি করতে গেলে কি হবে, আর অন্যান্য প্রশ্ন উত্তর দিয়ে উঠতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্নটা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, এটাকে ইগনোর করো না। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? উত্তর, মার্জিন থেকে হাফ ইঞ্চি ছেড়ে স্টার্ট করো। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যেসব পার্থক্য রয়েছে সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো বলে ছোট্ট করে হাইফেন দিয়ে মার্জিনে চলে এসো, 1 নম্বর পয়েন্ট দাও, দিয়ে লেখো পরিধিগত পার্থক্য, কলম দিয়ে আন্ডারলাইন করো। আন্তর্জাতিক রাজনীতির আলোচনা ক্ষেত্রের পরিধি অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রের পরিধি অনেক ব্যাপক। আবার বলছি, আন্তর্জাতিক রাজনীতির আলোচনা ক্ষেত্রের পরিধি অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রের পরিধি অনেক ব্যাপক। আন্তর্জাতিক সম্পর্ক বহু ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলি যেমন এর আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ সংক্রান্ত এবং অন্যান্য বিষয় তার আলোচনা ক্ষেত্রের মধ্যে পড়ে। তাছাড়া অরাজনৈতিক বিষয়গুলিও এর অন্তর্ভুক্ত। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কেবল রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার পক্ষপাতী। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্ক নিয়ে তা মাথা ঘামায় না। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পারকিন্স ও পামার বলেছেন, এই পারকিন্স ও পামারে আন্ডারলাইন করে দেবে। পারকিন্স ও পামার বলেছেন যে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্ক অনেক বেশি ব্যাপক, কারণ রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের বিষয় নিয়ে তা আলোচনা করে। তারা আন্তর্জাতিক সমাজের রাজনীতিকেই আন্তর্জাতিক রাজনীতি বলে চিহ্নিত করেছেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আলোচনার বিষয়বস্তু। বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা মর্গেনথাউ আন্ডারলাইন করবে এখানে। আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত ক্ষমতার লড়াইকে বোঝাতে চেয়েছেন। অন্যভাবে বলা যায়, আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ ও সংঘর্ষ নিয়ে আলোচনা করে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বলতে সহযোগিতা ও প্রতিযোগিতা, শত্রুতা ও মিত্রতা, সংঘর্ষ ও সমন্বয়। একটু রাখছি, দেখো। উল্টাচ্ছি, প্রভৃতিকে বোঝায়। সুতরাং বলা যায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু যথেষ্ট ব্যাপক হলেও আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ। তবে একথা সত্য যে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশ বলে বিবেচিত হলেও এই অংশটিকে
আন্তর্জাতিক সম্পর্কের সর্বপ্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা যায়। এই উত্তরটা শেষ হলো। তোমাদের 5 নম্বরের মনে হতে পারে বাবা দুটো পয়েন্ট এইটুকুনি। দেখো শব্দ সংখ্যার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এখন তুমি 5-6টা পার্থক্য লিখতে গেলে 400-500 শব্দ লিখে ফেলবে, সময় কোলাতে পারবে না। হ্যাঁ, শব্দ সংখ্যা নির্দিষ্ট রেখে উত্তরগুলো লেখা হয়েছে। তাই বলছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একটা জায়গায় লিখে নাও, নিয়ে মুখস্থ করে ফেলো। এবার পরের যে প্রশ্নটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। এটা মার্কস হচ্ছে 6। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি। তোমাদের ওই পার্ট এ তোমাদের যে কটা প্রশ্ন করতে বলবো না, পরে বলবো, সব গুছিয়ে বলবো। তা এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেভাবে আসে না কেন, প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন আসবে আর একটা অরে আসতে পারে, আবার নাও আসতে পারে। 8 নম্বর থাকবে, কিন্তু কোনো ক্ষেত্রে 8 নম্বরটাকে ভেঙে দেওয়া থাকে 2+6, 3+5, কোনো ক্ষেত্রে 8 নম্বরও থাকে। এখানে 6 বলতে ভেবো না যে 6 নম্বর, না, তার সঙ্গে 2 নম্বরে একটা প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ, থাকতেই পারে, মানে সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এর পরেই আছে। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। আরেকটা কথা একটু বলি, যেটা বলতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কেন না, এর পরেই যে প্রশ্ন উত্তরগুলো দেবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। একটা সুবিধা থাকবে তোমাদের। আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলছি, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। উত্তর, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, আদর্শবাদ। কোলন দেবা, আন্ডারলাইন করবে। আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্কের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় উড্রো উইলসনের চিন্তাভাবনাকে কেন্দ্র করে যে ধারাটি গড়ে ওঠে তা আদর্শবাদ নামে পরিচিত। ওর ধারা বলতে উড্রো উইলসনের, ওর ধারার প্রবক্তারা, তাকে যারা সাপোর্ট করেছেন তারা প্রবক্তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কতগুলি আইনগত ও নৈতিক নীতি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। ওইসব নীতির ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে বলে তারা মনে করতেন। আবার বলছি, আদর্শবাদ পয়েন্টটা হচ্ছে আদর্শবাদ। 1 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক সম্পর্কের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় উড্রো উইলসনের চিন্তাভাবনাকে কেন্দ্র করে যে ধারাটি গড়ে ওঠে তা আদর্শবাদ নামে পরিচিত। ওর ধারার প্রবক্তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কতগুলো আইনগত ও নৈতিক নীতি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্বপূর্ণ আরোপ করেছিলেন। বিশেষ গুরুত্বপূর্ণ না, পূর্ণটা না হয়, গুরুত্ব আরোপ করেছিলেন। ওইসব নীতির ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে বলে তারা মনে করতেন। 2 নম্বর পয়েন্ট, বাস্তববাদ। কোলো দিয়ে আন্ডারলাইন করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের অবাস্তবতা প্রমাণিত হয়। আবার বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্বের অবাস্তবতা প্রমাণিত হয়। এমত অবস্থায় আন্তর্জাতিক রাজনীতিকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করার জন্য হ্যান্স মর্গেনথাউ প্রমুখ এগিয়ে আসেন। মর্গেনথাউয়ের মতে, আন্ডারলাইন করবে মর্গেনথাউ, অন্যান্য রাজনীতির মতো আন্তর্জাতিক রাজনীতিও হলো রাষ্ট্রসমূহের মধ্যে ক্ষমতার লড়াই। তিনি ক্ষমতাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রসমূহের মধ্যেকার দ্বন্দ্ব বা না, টুকে নাও, আমি একটু রাখছি। পাল্টাচ্ছি। আচ্ছা, দ্বন্দ্ব বা বিরোধকে
আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু হিসেবে চিহ্নিত করেন। 3 নম্বর পয়েন্ট, আচরণবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ককে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিচার বিশ্লেষণের জন্য আচরণবাদী বা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণকারী গোষ্ঠীর আবির্ভাব ঘটে। ওই গোষ্ঠী অর্থনীতি, মনস্তত্ত্ব, সমাজবিদ্যা, নৃবিদ্যা প্রভৃতি অনুসৃত পদ্ধতি ও গবেষণার ফলাফলের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করার পক্ষপাতী। 4 নম্বর পয়েন্ট, নয়া উদারনীতিবাদ। নয়া উদারনীতিবাদ, এটা খুব ভালো করে পড়বে এই পয়েন্টটা। বিগত শতকের 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, প্রযুক্তিগত প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিক সংহতি গড়ে ওঠে। এর ফলে সাবেকি উদারনীতিবাদ গুরুত্ব হারিয়ে ফেলে। এমতাবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতিতে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব রচনার প্রয়োজনীয়তা উদারনীতিবাদীরা স্বীকার করে নেন। পরিবর্তিত ওই উদারনীতিবাদকে নয়া উদারনীতিবাদ নামে চিহ্নিত করা হয়। এই নয়া উদারনীতিবাদ আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে শান্তি, মানব কল্যাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথকে অধিকতর সুগম করে। নয়া বাস্তববাদ। নয়া বাস্তববাদ, এটাও খুব ভালো করে পড়বে। নয়া উদারনীতিবাদের আবির্ভাবের ফলে বাস্তববাদীদের ক্ষমতা তত্ত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কারণ ইতিমধ্যে বিশ্ব রাজনীতির পরিবর্তন ঘটার ফলে ক্ষমতার প্রতিযোগিতার পরিবর্তে শান্তি প্রতিষ্ঠা এবং পারস্পরিক নির্ভরশীলতার উপর রাষ্ট্রগুলি অনেক বেশি গুরুত্ব আরোপ করতে থাকে। তাছাড়া বহুজাতিক সংস্থার মতো অরাষ্ট্রীয় সংস্থাগুলি আন্তর্জাতিক রাজনীতির গতি প্রকৃতিকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করতে সমর্থ হওয়ায় রাষ্ট্রের সার্বভৌমিকতা কিছুটা পরিমাণ হ্রাস পায়। এমতো অবস্থায় কেনেথ ওয়ালজ তাঁর একটি প্রবন্ধ বাস্তববাদের পরিবর্তন ও পরিমার্জনের এরপরে বলছি, একটু রাখছি, লিখে নাও। উল্টাচ্ছি। পরিমার্জনের কাজে আত্মনিয়োগ করেন। এইভাবে নয়া বাস্তববাদী তত্ত্বের আবির্ভাব ঘটে। এই হলো 3 নম্বর প্রশ্নোত্তর শেষ হলো। হ্যাঁ, আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন, 2 নম্বরে। এবার তোমাদের বলছিলাম না 2+6, 6+2 এইভাবেই আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু পাঠ করে লিখে নিয়েছি। বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের সংজ্ঞা। উত্তর, বিশ্বায়নের সংজ্ঞা কোলন দিয়ে আন্ডারলাইন করবে। তোমরা কিন্তু টেক্সট বইটাকে একটু বেশি ভালো করে ফলো করবে, নোটসের চেয়ে টেক্সট বইটা একটু ভালো করে দেখবে, কেমন? জোসেফ স্টিগলিৎসের মতে, জোসেফ স্টিগলিৎসের মতে বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এরূপ ঘনিষ্ঠতর সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগ ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পরিষেবা, পুঁজি, জ্ঞান, এমনকি মানুষের বিশ্বব্যাপী অবাধ যাতায়াতের উপর আরোপিত কৃত্রিম প্রতিবন্ধকতাকেও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। দ্য ক্যানাডিয়ান ইউনিটারিয়ান কাউন্সিল কর্তৃক গৃহীত বিশ্বায়ন সংক্রান্ত প্রস্তাবে বলা হয় যে, আবার বলছি লাইনটা, দ্য কানাডিয়ান
ইউনিটারিয়ান কাউন্সিল কর্তৃক গৃহীত বিশ্বায়ন সংক্রান্ত প্রস্তাবে বলা হয় যে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা পুঁজিবাদের আর্থ-সামাজিক বিকাশের একটি স্তরের প্রতিনিধিত্ব করে। সংক্ষেপে বলতে গেলে বিশ্বায়নকে এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া বলে চিহ্নিত করা যায় যাকে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব। হ্যাঁ, তাহলে লাইনটা আরেকবার বলছি। যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব। তাহলে আজকে তোমাদের এই 4টে প্রশ্ন দিলাম, তোমরা প্রশ্নর উত্তরগুলো লিখে নিয়ে মুখস্থ করো। আমি আশা রাখছি খুব ভালোই তোমাদের মার্কস ক্যারি হবে। আর আগামী ভিডিও যখন আপলোড করব তখন পরের প্রশ্নগুলো পাবে, তাই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, পরের ভিডিওটা তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি।